गुड इवनिंग स्टूडेंट्स। आजकेर क्लासे आज आमरा आलोचना करब शक्तिर यथायथ व्यवहार बा शक्तिर उत्सेर यथायथ व्यवहार एवं स्थितिशील उन्नयनेर धारणा। एकदम प्रथम थेके आमरा कन्सेप्ट वाइज डिसकास करब और प्रत्येकटा पॉइंट के डिसकास करब। भिडियोर शेष पर्यन्त देखते थाको। शक्तिर उत्सेर यथायथ व्यवहार एर माने कि शक्ति प्रथमे शक्ति बोलते कि बोझाय सेटा आमादेरके बुझते हबे। एखन शक्ति बोलते कि बोझाय, शक्ति माने होच्छे काज करार सामर्थ्य, माने आमरा जे काज करते पारी एई काज करार सामर्थ्यई होच्छे शक्ति। जार काज करार सामर्थ्य नेই तार शक्ति नेই, और जार काज करार सामर्थ्य बेशी तार शक्ति बेशी। जेमन यंग हाट्टा खाट्टा लोक जारा तार काज करार माने काज करार सामर्थ्य बेशी ताई तादेर शक्ति बेशी। आबार खूब बाच्चा छेले बा अधिक बयस्क मानुष जारा बुड़ो मानुष तादेर काज करार सामर्थ्य कम ताई तादेर शक्ति कम। एटा सिम्पल ब्यापार। एबार देखो এই শক্তি কি বলেছে যে শক্তির উৎসের যথাযথ ব্যবহার। তো এখানে কিন্তু আমরা কখনোই এই মানুষের শক্তির কথা আলোচনা করছি না। আমাদেরকে এখানে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে শক্তিগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজ করতে ব্যবহার করি। যেমন মনে করো রান্না করার জন্য গ্যাস লাগে বা রান্না করার জন্য কাঠ কয়লা লাগে। এই যে কাঠের মধ্যে শক্তি যেখান থেকে আগুন জ্বলছে, বা এই যে কেরোসিনের শক্তি, বা এই যে পেট্রোলের মধ্যে যে শক্তি, ডিজেলের মধ্যে যে শক্তি যেখান থেকে গাড়ি চলছে, বা রান্নার গ্যাসের শক্তি যেখান থেকে রান্না হচ্ছে, এই সমস্ত শক্তির উৎসের যথাযথ ব্যবহার। যথাযথ ব্যবহার বলতে কি বোঝায়? যথাযথ ব্যবহার বলতে বোঝায় যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার। যেমন মনে করো যে ঘরের মধ্যে লাইট জ্বালি আমরা, তো ঘরের মধ্যে তুমি থেকে পড়াশোনা করবে সন্ধ্যাবেলা, লাইট জ্বালানোর দরকার আছে, তাই এটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার। এবার মনে করো কি হলো না, পড়া হয়ে গেল, ঘর থেকে বেরিয়ে গেলে লাইটটা বন্ধ করতে ভুলে গেলে, এবার কি হলো, এবার এই যে লাইটটা জ্বলতে থাকলো সে তো শক্তি খরচ করে যাচ্ছে, ইলেকট্রিসিটি শক্তি, এবং মিটারে রিডিং উঠছে। তাহলে এখানে যে লাইটটা জ্বলছে সেটা শুধু শুধু জ্বলছে, কোনো কাজের নয়। এটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার নয়, অযথাযথ ব্যবহার। একে বলা হয় শক্তিকে শুধু শুধু নষ্ট করা। তো আমরা এখানে শিখবো সেটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার কি এবং কেন আমাদের শক্তির যথাযথ ব্যবহার করার প্রয়োজন আছে। তো শক্তি থেকে আমরা তাপ পাই এটা তো বুঝতে পারলাম, গাড়ির ইঞ্জিনই হোক বা রান্না করার জন্য গ্যাস থেকে যে আগুন জ্বালে সেটাই হোক, শক্তি মানে যে কোনো থেকে এই শক্তির উৎসগুলো, এই শক্তির উৎসগুলো থেকে আমরা তাপ পেয়ে থাকি। শক্তির উৎসগুলো থেকে কতটা পরিমাণ লাগবে তাপ উৎপন্ন করার জন্য তার উপর নির্ভর করে একটা রাশি আমরা তৈরি করি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর বা কোনো একটা শক্তির উৎসের তাপন মূল্য। কোনো একটা শক্তির উৎসের তাপন মূল্য বলতে কি বুঝি? তাপন মূল্য। এখন দেখো আমাদের যে শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো তিন রকম হতে পারে। একটা হচ্ছে কঠিন পদার্থ, যেমন মনে করো কয়লা। একটা হচ্ছে তরল পদার্থ হতে পারে, তরল পদার্থের মধ্যে যেমন আমরা কেরোসিন বলতে পারি, কেরোসিন। আর তিন নাম্বার হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ যেমন মনে করো রান্নার গ্যাস, এলপিজি। গ্যাসীয় পদার্থ বলতে এলপিজি, রান্নার গ্যাস। এই ধরনের বিভিন্ন রকমের পদার্থ রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। বুঝতে পেরেছ? এবার দেখো এই কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা তাপন মূল্য কীভাবে বের করি। কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে আমরা বের করি 1 কেজি, অর্থাৎ 1 কেজি এই কঠিন পদার্থ কয়লা বা তরল পদার্থ কেরোসিন, 1 কেজি কয়লা বা 1 কেজি কেরোসিনকে যদি আমরা জ্বালাই সেখান থেকে যে পরিমাণ তাপ পাবো সেটা হচ্ছে ওই কয়লা বা কেরোসিনের তাপন মূল্য। মানে 1 কেজি পরিমাণ কঠিন বা তরলকে জ্বালালে, আর গ্যাসের ক্ষেত্রে যেটা নেওয়া হয়, গ্যাসের ক্ষেত্রে ভর না নিয়ে ওর আয়তন নেওয়া হয়।
যে কতটা আয়তনের গ্যাস খরচা করলে কতটা তাপ পাবো। তো এক্ষেত্রে যে আয়তনটা নেওয়া হয় সেটা হচ্ছে 1 ঘনমিটার। 1 ঘনমিটার কোনো একটা গ্যাসকে পোড়ালে, বা এটাকে আমরা 1 মিটার কিউব লিখতে পারি, 1 মিটার কিউব। 1 মিটার কিউব কোনো একটা গ্যাসকে পোড়ালে সেখান থেকে আমরা যে পরিমাণ শক্তি পাবো সেটা হচ্ছে তার তাপন মূল্য। অর্থাৎ তাপন মূল্য ক্ষেত্রে আমরা বলতে পারি ডেফিনেশন, যা তুমি লিখে নিতে পারো, সেটা হচ্ছে যে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল পদার্থ অথবা 1 ঘনমিটার আয়তনের কোনো গ্যাসীয় পদার্থকে জ্বালালে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় ওই বস্তুটির, কঠিন তরল অথবা গ্যাসীয় যে বস্তুটা বলা হচ্ছে সেই বস্তুটির তাপন মূল্য। ঠিক আছে, এবার দেখো আমরা বিভিন্ন রকম বস্তুর কিছু উদাহরণ নিতে পারি যেগুলো তাপন মূল্য আমরা কত দেখতে পারি। এবার দেখো যে পদার্থের তাপন মূল্য যত বেশি সেই পদার্থ কিন্তু আমাদের কাছে তত বেশি দামি হবে বা ইম্পর্টেন্ট হবে। কেন নাকি মনে করো একটা 1 কেজি কাঠ নিলে, 1 কেজি কাঠ আর 1 কেজি কয়লা নিলে, এবার মনে করো 1 কেজি কাঠ থেকে যে পরিমাণ তাপ পাচ্ছ সেটা মনে করো 1 কেজি কয়লার থেকে অনেক কম তাপ। তাহলে আমাদের কাছে কাঠের থেকে কয়লা বেশি গুরুত্বপূর্ণ, কারণ একই পরিমাণ তার মধ্যে এখান থেকে বেশি তাপ পাচ্ছি, এখান থেকে কম তাপ পাচ্ছি। যেখান থেকে বেশি তাপ পাবো তার তাপন মূল্য বেশি এবং সেটা আমাদের কাছে তত বেশি ইম্পর্টেন্ট। আর যেখান থেকে আরও কম তাপ পাবো সেটা আমাদের কাছে কম ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি একটা লিস্ট এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কয়লা, শুকনো কাঠ, পেট্রোল, ডিজেল, বিউটেন আর হাইড্রোজেন। কয়লা তো আমরা জানি, কয়লা দিয়ে আগুন জ্বালায়, শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো যায়, বাইক চলে পেট্রোলে, ডিজেলে, ট্রাক, বাস এই সমস্ত যানবাহন চলে। বিউটেন মানে হচ্ছে এলপিজি। এলপিজি গ্যাসটা কি হয়, এলপিজি গ্যাসটা আমাদের রান্না করার ক্ষেত্রে কাজে লাগানো হয়। আর হাইড্রোজেনটা, এটা বিভিন্ন গ্যাসের গাড়ির ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসটা ইউজ করা হয় আগুন জ্বালানোর জন্য। এবার দেখো কোনখান থেকে আমরা কত তাপ পাচ্ছি। কয়লাটা দেওয়া আছে 15,000 থেকে 34,000। আসলে কয়লার বিভিন্ন রকম ভাগ হয়, যেমন পিট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা প্রভৃতি ভাগ হয় এবং বিভিন্ন কয়লার তাপন মূল্য বিভিন্ন, এই জন্য তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন অ্যান্থ্রাসাইট একটা কয়লা হয়, সেই কয়লার তাপন মূল্য সব থেকে বেশি। আবার পিট কয়লা যেটা হয় সে বেশিরভাগটা হচ্ছে আমাদের ঘরে যে কয়লাগুলো আসে সব পিট কয়লা, সেগুলো সব কম তাপন মূল্য। আর যেগুলো অ্যান্থ্রাসাইট কয়লা সেগুলো যাচ্ছে সব তাপ বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে অনেক বেশি শক্তি লাগে। তো সেখানে শক্তি হচ্ছে কত, কিলোজুল পার কেজিতে দেওয়া আছে। এমনিতে তাপের যে শক্তির একক হচ্ছে জুল। কিলোজুল মানে 1 কিলোজুল মানে হচ্ছে 1 কিলোজুল মানে হচ্ছে 1000 জুল। মানে হচ্ছে এইগুলোর সাথে 3টে করে শূন্য বাড়িয়ে দাও, অত জুল পার কেজি শক্তি পাচ্ছি। শুকনো কাঠ যদি দেখি, শুকনো কাঠ থেকে আমরা 17,000 কিলোজুল পার কেজি শক্তি পাচ্ছি। পেট্রোল থেকে পাচ্ছি 48,000, মানে 17,000-এর প্রায় 3 গুণ। শুকনো কাঠ থেকে যা পাই তার থেকে 3 গুণ শক্তি পাবো আমরা পেট্রোল থেকে। ডিজেল থেকে কিন্তু এনার্জি যেটা পাচ্ছি সেটা পেট্রোলের থেকে কিছুটা কম, প্রায় একই কিন্তু কিছুটা কম ডিজেলে। বিউটেন যেটা এলপিজি সেটা কিন্তু পেট্রোলের থেকেও বেশি শক্তি পাচ্ছি। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো এটা 49,510 কিলোজুল, এখানেও হচ্ছে 150,000 মানে 1,50,000 কিলোজুল। মানে বিউটেন থেকে যে পরিমাণ শক্তি পাই আমরা তার 3 গুণ শক্তি পাচ্ছি হাইড্রোজেন থেকে। তাহলে এখানে হাইড্রোজেন থেকে সব থেকে বেশি শক্তি আমরা পেতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন রকম পদার্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার শক্তি পাচ্ছি, কার কত পাচ্ছি তার একটা লিস্ট। নেক্সট আমাদের টপিক হচ্ছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ, অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে আমরা সংরক্ষণ করব কেন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি? জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানি বলতে বোঝায় যে কোনো প্রাণী বা উদ্ভিদ এদের মৃত্যুর পর এদের শরীর থেকে এটা পরিবর্তিত হয়ে এই ধরনের জ্বালানিগুলো তৈরি হয়, তাদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। আমরা যত জ্বালানি ব্যবহার করছি আমাদের জীবনে, সেটা কয়লা হোক, পেট্রোল হোক, ডিজেল হোক,
বা আমাদের কাঠ হোক, সব কিছুই কিন্তু জীবাশ্ম জ্বালানি। যেমন মনে করো কাঠ কোত্থেকে পাচ্ছি, কাঠ পাচ্ছি আমরা উদ্ভিদ থেকে। তো উদ্ভিদ তো হচ্ছে একটা জীব, সেইখান থেকে পাচ্ছি জ্বালানি। তো জীব থেকে যেগুলো পাই সেটা হচ্ছে জীবাশ্ম। আচ্ছা, যে পেট্রোল ডিজেল যেগুলো পাচ্ছি আমরা, সেগুলোও কিন্তু হচ্ছে কি, সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহ মাটির নিচে অনেক দিন চাপা থাকার পর গলে গিয়ে পেট্রোল ডিজেল তৈরি করে না, পেট্রোলিয়াম তৈরি করে। সেখান থেকে আমরা পেট্রোল ডিজেল কেরোসিন এই সমস্তগুলো পেয়ে থাকি। তো এই যে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার বা সেটা আমাদেরকে কম করতে হবে, বা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষিত করতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে মাটির নিচে যে কয়লা রয়েছে, সেই কয়লা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা দিনের দিন ফুরিয়ে আসছে, কমে আসছে, সেটা আর বাড়ছে না। তেমনি মাটির নিচে সমুদ্রের তলায় যে পেট্রোলিয়াম রয়েছে, এই পেট্রোলিয়ামের পরিমাণটাও কিন্তু বাড়ছে না, দিনের দিন কমে আসছে। কিন্তু আমরা ব্যবহার করেই যাচ্ছি। তা এই যে কমতে একদিন তো ফুরিয়ে যাবে। যেদিন ফুরিয়ে যাবে সেদিন বাস চলবে কীভাবে, ট্রেন চলবে কীভাবে, বা সেদিন আমরা এলপিজিতে রান্না করব কীভাবে, কয়লা থাকবে না, কয়লা না থাকলে আগুন জ্বালাবে কী করে, তাপবিদ্যুৎ কীভাবে উৎপন্ন হবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, আমাদের জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হবে। এখন সংরক্ষণ কিন্তু এমন নয় যে ব্যবহার না করে সংরক্ষণ, ব্যবহার করব আমাদের যতটা প্রয়োজন ততটা, এবং যখন প্রয়োজন হবে না তখন আমরা সেটাকে ব্যবহার করব না। তাই এই যে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া, এতে করে তো শক্তির খরচা হচ্ছে, এটার জন্য কিন্তু কয়লা এক্সট্রা পুড়ছে। যদি তোমরা বা আমরা কি করি না, বেরোনোর সময় লাইটটাকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু এখান থেকে শক্তির খরচ কিছুটা কমবে। এখন তুমি ভাববো যে একটা লাইট জ্বললে এমন কয়লা বেঁচে যাবে, কিন্তু দেখো তোমার মতো যদি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বা আমাদের মতো যদি লক্ষ লক্ষ মানুষ, পুরো পৃথিবীর মানুষ যদি এই কাজটা করি, যে যখন আমরা ঘর থেকে বেরিয়ে যাব, তাহলে এক দিনে কি হবে, অনেক বেশি পরিমাণ কয়লা আমরা সঞ্চয় করে রাখতে পারবো, যেটা খরচা কম হবে। তো এই সমস্ত ভাবে আমরা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে পারি। তা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজন কেন? সেটা হচ্ছে যথেচ্ছ ব্যবহারের ফলে প্রথমত এর ভাণ্ডার ফুরিয়ে আসছে। দ্বিতীয় আমরা বলতে পারি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। অর্থাৎ আজকে যদি কোনো প্রাণী সমুদ্রের নিচে চাপা পড়ে যায়, বা কোনো গাছকে যদি মাটির নিচে আমরা চাপা দিয়ে দিই, সেটা মাটি কুড়ে দিলেই হবে না, মাটির যথেষ্ট নিচে যেতে হবে, সেখানে চাপা দিতে হবে। এরপর কোটি কোটি বছর লেগে যাবে যে সেই গাছ থেকে সেটা কয়লাতে পরিণত হবে। হ্যাঁ, বুঝতেই পারছো, তার আগেই কিন্তু পৃথিবী নাশ হয়ে যাবে যদি না আমরা এই সমস্ত আমাদের কার্যকলাপগুলো বন্ধ করি, যেটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম। আর কি হবে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি আমরা কম করি, তাহলে বিশ্ব উষ্ণায়ন সেই বিশ্ব উষ্ণায়ন, আগে চ্যাপ্টার পড়েছেন বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নের পরিমাণটা কমে যাবে। বিশ্ব উষ্ণায়নের পরিমাণটা কমে গেলেও কিন্তু আমাদের কি হবে, যে আমাদের যে সমস্ত ক্ষতি হচ্ছে, এই বরফ গলে যাওয়া আন্টার্কটিকা মহাদেশের, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে না। তার ফলে সমুদ্রের লেভেল বাড়বে না, বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমস্ত রোগ জ্বালা হচ্ছে সেগুলো হবে না। এই সমস্ত থেকে আমরা বাঁচতে পারি। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। আজ সেটা হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেকটা জীবাশ্ম জ্বালানি বাঁচিয়ে রাখতে পারবো, যার ফলে পৃথিবী আরও বেশি কিছুদিন এই সমস্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে পারবে, এবং তার ফলে আমরা আরও কিছুদিন উৎকণ্ঠা ছাড়া বেঁচে থাকতে পারবো। এরপর আমরা এটা পড়ব, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন বলতে তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে উন্নয়ন বলতে আমরা কি বুঝি। এবার সেই উন্নয়নটাকে স্থিতিশীল হতে হবে। স্থিতিশীল কথাটার মানে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বুঝবো না, ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ভবিষ্যতে যে সমস্ত মানুষ পৃথিবীতে আসতে চলেছে তাদের কথা মাথায় রেখে আমরা যদি শক্তির ব্যবহারটা কমাই এবং
শক্তির ব্যবহার কমার সাথে সাথে আমরা যদি আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে, এই যে দিকে দিকে বাড়িঘর তৈরি হচ্ছে, দিনের দিন টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, তো এই সমস্ত যে উন্নয়নগুলো, এই উন্নয়নগুলো চলতে থাকবে, কিন্তু তার সাথে সাথে কী করব, আমরা আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখব বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কম করব, তা সত্ত্বেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই ধরনের উন্নয়নকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এই স্থিতিশীল উন্নয়ন আমরা পাবো কিভাবে? মানে আমরা কয়লা, ডিজেল, পেট্রোল এই সময়ের ব্যবহারও কমিয়ে দেবো, আবার আমাদের উন্নয়নও হবে। এটা হবে কী করে? এটা হবে যেটার সাহায্যে, সেটা হচ্ছে যে সমস্ত শক্তি রিনিউয়েবল বা বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি, সেই সমস্ত শক্তির ব্যবহার বৃদ্ধি করা, এবং যেগুলো নন রিনিউয়েবল অর্থাৎ যেগুলো পুনর্নবীকরণযোগ্য নয়, সেই সমস্ত শক্তির ব্যবহার কমাতে হবে। তাই এখন এই দুটো কথার মানে প্রথমে বুঝতে হবে যে পুনর্নবীকরণ শক্তি আর পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, সেটা মানে কি? একটা হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পুনর্নবীকরণ কথাটার মানে, পুনর মানে হচ্ছে পুনরায়, নবীকরণ মানে হচ্ছে নতুন করা, অর্থাৎ পুনরায় নতুন করা। পুনরায় নতুন করা বলতে আমরা বোঝাই যে মনে করো একটা এখানে মৃত গাছ আছে, অর্থাৎ যে গাছটা মরে গেছে, এখন তার কাঠগুলো নিয়ে এলে বাড়িতে, সেই কাঠ থেকে আগুন জ্বালালে কি হবে? আগুন জ্বালালে কাঠের কার্বন আর বাতাসের অক্সিজেন মিলে CO2 গ্যাস তৈরি করবে, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে অন্য একটা ছোট চারা গাছ, একটা ছোট মনে করো চারা গাছ আছে, এই ছোট চারা গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে শোষণ করলো। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে শোষণ করে সে সালোক সংশ্লেষ করে, এবং সালোক সংশ্লেষে এই কার্বনটাকে তার মধ্যে জমা করে এবং সে বড় হতে থাকে। এরপর যখন এই গাছটা আবার মারা যাবে, সেই কার্বনটাকে আমরা আবার ব্যবহার করতে পারবো। একে বলে কার্বন সাইকেল, অর্থাৎ কার্বনকে আমরা আগুন জ্বালাচ্ছি, সেই কার্বন গাছ শোষণ করছে, সে আবার নতুন করে কাঠ দিচ্ছে আমাদেরকে, এটাকে বলা হয় কার্বন সাইকেল। এর ফলে কি হচ্ছে? কাঠ যে শক্তিটা, অর্থাৎ কাঠ থেকে যে শক্তি, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। এবার দেখো এই কাঠ যে পুনর্নবীকরণযোগ্য শক্তি, এটাকে আমরা কিন্তু যথেচ্ছ ব্যবহার করতে পারবো না। কেন এটাকে আমরা যথেচ্ছ ব্যবহার করতে পারবো না? কাঠকে যদি আমরা যথেচ্ছ ব্যবহার করতে থাকি, তাহলে কাঠের কিন্তু সবাই তো আর সাধু পুরুষ নয় যে গাছ মরে গেছে সেই কাঠটাই ব্যবহার করব। কি করবে না, যে গাছগুলো রয়েছে আমাদের সুন্দর অক্সিজেন দিচ্ছে, পরিবেশকে বাঁচিয়ে রেখেছে, সে গাছগুলোকে কেটে সেগুলো আগুন জ্বালিয়ে দেবে। এতে কী করে হবে? এতে কী হবে? সেটা হচ্ছে বনাঞ্চল ধ্বংস হবে, যেটা হচ্ছে এখন। এর ফলে কিন্তু উল্টো বিপদ। তাই কাঠকে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস হলেও এটাকে আমরা যথেষ্ট পরিমাণ ব্যবহার করতে পারবো না। আরও কিছু পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস রয়েছে, যেমন হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্য থেকে যে তাপ শক্তি আসছে। যতদিন সূর্য আছে তার তাপ শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারি। সূর্য যেদিন থাকবে না, আমরাও ফুটে যাব, তো তখন আর শক্তির প্রয়োজন হবে না। তার মানে সৌরশক্তি আমাদের একটা মানে আনলিমিটেড ভান্ডার। সৌরশক্তি হচ্ছে শক্তির একটা আনলিমিটেড উৎস, যেখান থেকে আমরা শক্তি পেতেই থাকবো যতদিন না পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সূর্য ধ্বংস হওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে বায়ুশক্তি। বায়ুশক্তি হচ্ছে যে বায়ু কিন্তু সব সময় চলাচল করছে ভূপৃষ্ঠে। এই বায়ুশক্তির সাহায্যে আমরা হাওয়া কলকে ঘুরিয়ে শক্তি উৎপন্ন করতে পারি এবং সেই শক্তিকে কাজে লাগাতে পারি। এটা কখনো শেষ হবে না। 3 নাম্বার হচ্ছে বায়ুশক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি। আচ্ছা, এরপর হচ্ছে
ভূতাপ শক্তি, ভূতাপ শক্তি অর্থাৎ পৃথিবীর নিচে, পৃথিবীর ভেতরে যত যাব আমরা সেদিকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে। পৃথিবীর সেন্টারে এত তাপ ভাবতে পারবে না। এই পৃথিবীর নিচে গেলে যে শক্তি, তাপ শক্তি পাওয়া যায়, সেই তাপ শক্তিকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কিভাবে সেটা আমরা নেক্সট ক্লাসে নিশ্চয়ই ডিসকাস করব, যখন এগুলো ডিটেলস ডিসকাস করব। 3 নাম্বারটাকে বলা হয় বায়োমাস। এই বায়োমাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে বায়োমাস বলতে কি বোঝায়? গাছের ঝরে যাওয়া পাতা, গাছের ঝরে যাওয়া পাতা, শুকনো কাঠ, শুকনো কাঠ, এগুলো হচ্ছে বায়োমাস। অর্থাৎ গাছের যে ঝরে যাওয়া পাতা। তো বনাঞ্চলে যাদের বাড়ি, মানে যাদের ঘরের কাছাকাছি জঙ্গল টঙ্গল আছে, তারা কি করতে পারে? তারা প্রতিদিন গাছের যে ঝরে যাওয়া পাতা, সেই পাতাগুলোকে কুড়িয়ে আনতে পারে এবং সেখান থেকে আগুন জ্বালিয়ে কিন্তু রান্না করা সম্ভব। একটু কালিটালি হবে কিন্তু রান্না করা সম্ভব। শুকনো কাঠ, এক্ষেত্রেও কাঠ থেকে প্রচুর কালিটালি হয়, এটা একটা প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা যদি আমরা উপেক্ষা করি তাহলে কিন্তু শুকনো কাঠ থেকে আমরা আগুন জ্বালাতে পারবো, গাছের ডাল ফাল ভেঙে। কিন্তু কি বললাম যে এগুলো খুবই সীমিত, অর্থাৎ গাছের পাতা থেকে বিশাল কিছু তাপ পাওয়া যায় না। পাতা দেবে হুস করে পড়ে যাবে, আবার পাতা দেবে হুস করে পড়ে যাবে, মানে পাতা দিতেই থাকো দিতেই থাকো, 1 বস্তা পাতা লেগে যাবে 1 হাঁড়ি ভাত রান্না করতে। শুকনো কাঠও তাই। কিন্তু যাই হোক, যখন কিছুই থাকবে না তখন এগুলোই অনেক কিছু মনে হবে। মনে করো সব শক্তি শেষ হয়ে গেছে, পেট্রোল ডিজেল কিছু নেই, তখন দেখবে বায়োমাস পেলে বাবা গাছের পাতা পেয়েছি, বাবা অনেক পেয়েছি, এতেই করি, আর উপায় নেই। তো যখন থাকবে না তখন অনেক মনে হবে, এখন মনে হচ্ছে কিছুই নয়। ঠিক আছে, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস প্রভৃতি পেলাম। এছাড়াও দেখো জোয়ার ভাটা, এই যে সমুদ্রে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা শক্তি পেতে পারি। এই জোয়ার ভাটা, এইগুলো শক্তিগুলো যে ডিটেলস, মানে কিভাবে আমরা ব্যবহার করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এটা হচ্ছে লাস্ট ক্লাসের আগের ক্লাস, আর এই চ্যাপ্টারটা শেষ করব আমরা পরের দিন। সেদিন আমরা এই শক্তিগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যে শক্তিগুলো বলতে আমরা কি বুঝি। হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে আরেকটা শক্তির উৎস। বায়োগ্যাসটা কি? বায়োগ্যাস হচ্ছে এই যে গোবর গ্যাস, হ্যাঁ, গরুর গোবর থেকে, সেই গোবরটাকে পচিয়ে বা পাতাকে পচিয়ে সেখান থেকে যে গ্যাস তৈরি হবে, সেই গ্যাসটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি। এই বায়োগ্যাস হচ্ছে যে নোংরা আবর্জনা যেগুলো সব ফেলে দাও, ওখান থেকে গ্যাস তৈরি হবে। সবজির খোসা, ঠিক আছে, গাছের পাতা, গরুর গোবর, এই সমস্ত কিছু একটা জায়গায় জমা করে বন্ধ করে রাখলে সেখান থেকে গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসকে বলা হয় বায়োগ্যাস। এই বায়োগ্যাস দিয়েও কিন্তু আমরা রান্না করতে পারবো বা অন্য কিছু কাজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন শক্তির উৎস, যেগুলোকে বলা হয় পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস। আরেকটা শক্তিকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি মানে কি? অনবীকরণযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তির উৎসগুলো একদিন শেষ হয়ে গেলে আর ফিরে পাবো না, মানে গেল চলে গেল, আর ফিরে আসবে না। পেট্রোল, ডিজেল, কয়লা, এই সমস্ত শক্তিগুলো, এগুলো কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, এদেরকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না। তো এই হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস আর অনবীকরণযোগ্য শক্তির উৎস। নেক্সট ক্লাসে আমরা এক এক করে এই প্রত্যেকটা শক্তির উৎস ঠিক কীভাবে কাজ করে এবং এগুলোর ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করব। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই।